বন্ধুরা আপনারা কেমন আছেন? সোলো লেভেলিং এর এপিসোড 6 এর শেষে আমরা দেখেছিলাম জিংউ আর জিনহো ডানজিয়ন থেকে বের হয়ে আসার পর হান্টার অ্যাসোসিয়েশন থেকে একটা মেয়ে এসে ডানজিয়নের ভেতরে কি কি হয়েছিল তার রিপোর্ট নিয়ে যায়। মেয়েটা ভাবে জিনহুই সবকিছু সেখানে সামলিয়েছিল। আর তারপরে আমরা একটা আননোন ব্যক্তিকে দেখতে পাই যার সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত জানা যাবে। তো এই এপিসোডের শুরুতে আমরা হান্টার অ্যাসোসিয়েশনের ম্যানেজার উকে দেখতে পাই। তার কাছে জিংউ আর জিনহোর রিপোর্টটা এসে পৌঁছায়। সে প্রথমে ভাবে তারা দুইজন হয়তো পালিয়ে আসার কারণে বেঁচে গেছে, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে তারা সেখানকার বসকে মেরেই বাইরে এসেছিল। ম্যানেজার তবুও এটাকে বড় বিষয় ভাবে না, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট যখন জানায় যে দুইজন সার্ভাইভারের মধ্যে একজন হলো সাং জিংউ, যে ডাবল ডানজিয়নের সার্ভাইভার, এছাড়াও এই রিসেন্ট ডানজিয়নে মারা যাওয়া 6 জনের একজন ছিল হং ডং সুক, তখন ম্যানেজার বিষয়টার গুরুত্ব বুঝতে পারে। অপরদিকে অনেক সময় পর জিংউ বাড়ি ফিরে আসে। সে তার বোনের জন্য ভালো খাবার নিয়ে আসে, আর সে তাকে এও জানায় যে সে এখন থেকে তার মায়ের হসপিটালের চিকিৎসার খরচও সহজেই চালাতে পারবে। জিনা একটু অবাকি হয় যে জিংউ আগের মতো আর মারাত্মকভাবে আহত হচ্ছে না। সে তাকে জিজ্ঞেস করে যে সে কোনো ভালো টিমের সাথে কাজ করছে কিনা। এতে জিংউর ডানজিয়নের ভেতরে টিমের লোকদের বিভৎসভাবে মরার স্মৃতিগুলো মনে হয়ে যায়, আর সেজন্য তার খারাপও লাগে। এরপর সে তার সামনে থাকা এনার্জি ড্রিঙ্কস খায়। সিস্টেম এই এনার্জি ড্রিঙ্কসের ভেতরে থাকা হার্মফুল সাবস্টেন্সগুলোকে পিউরিফাই করে দেয়। বিষয়টা জিংউর ভালোই লাগে। সে যতই ড্রিঙ্কস খাক না কেন তার কোনো নেশাই হচ্ছিল না, কারণ সিস্টেম নিজের স্পেশাল অ্যাবিলিটি দিয়ে এই অ্যালকোহলকেও ভেঙে ফেলছিল। এরপর সিস্টেম থেকে তার কাছে নোটিফিকেশন আসে যে সে গ্রেট স্পেল ক্যাস্টার কান্ডিয়ারুর থেকে ব্লেসিংস পেয়েছে, যার ফলে তার ইমিউনিটি আর হেলথ কোয়ালিটি আপগ্রেড হয়ে গেছে। স্পেল ক্যাস্টার কান্ডিয়ারুর সম্পর্কে পরবর্তীতে আমরা বিস্তারিত জানব। জিংউ বুঝতে পারে এই ব্লেসিংসের সম্পর্ক হয়তো কার্টেনন টেম্পলের ঘটনার সাথে, কারণ সেখানে সে মারাত্মকভাবে আহত হওয়ার পরও আবার ঠিক হয়ে গেছিল। এরপর সে ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলায় জিনা জিংউকে বলে যে জিনহো নামের কেউ তাকে কল দিয়েছিল। পরে জিংউ জিনহোর সাথে মিট করতে যায়। জিনহো শুরুতেই জিংউর কাছে তাকে বাঁচানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। তারপর সে জিংউকে বলে সে তাকে নিয়ে নতুন একটা স্ট্রাইক টিম তৈরি করতে চায়, কিন্তু জিনহোর কথা শেষ হওয়ার আগেই জিংউ না করে দেয় আর উঠে যেতে লাগে। তখন জিনহো তাকে অনেক করে রিকোয়েস্ট করে যে বেশি না, শুধুমাত্র আর 19টা রেডেই তাকে সাথ দিতে হবে। জিংহো জিজ্ঞেস করে যে সে কি তাহলে গিল্ড মাস্টার হতে চাইছে। জিনহোর আরও অনুরোধ করায় জিংহো তার পুরো কথা শুনতে রাজি হয়। জিনহো বলে হ্যাঁ, সে গিল্ড মাস্টার হওয়ার লাইসেন্স পাওয়ার চেষ্টা করছে, আর তার জন্যই তার অন্তত 20টা ডানজিয়নকে রেড করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। জিনহো তার পারিবারিক পরম্পরাকে রক্ষার জন্য এগুলো করছিল। সে বলে যে গিল্ড মাস্টার হওয়ার রিটেন টেস্টকে সে ইজিলি কভার করে ফেলতে পারবে, কিন্তু প্র্যাকটিক্যালের জন্য সে এখনো স্ট্রং হয়নি, তাই সে জিংউর হেল্প চাচ্ছিল। জিংউ বুঝতে পারে যে ডানজিয়ন থেকে পাওয়া সবকিছুরই মনিটারি ভ্যালু অনেক। জিনহোর বাবা একটা নতুন হান্টার গিল্ড বানাতে চাচ্ছিল, সেখানে তিনি একজন এস র্যাঙ্কের হান্টারকে লিডার রাখবে, আর তার ভাই সেখানে সেকেন্ড রোলে থাকবে। কিন্তু দেশে তো এস র্যাঙ্কের হান্টারের সংখ্যা খুবই কম, আর তাদের অন্য গিল্ডের থেকে বেশি টাকা দিয়ে হায়ার করার চেষ্টা করা মানে অন্যান্য গিল্ডগুলোর সাথে শত্রুতা তৈরি করা। পাশাপাশি জিনহোর বড় ভাইয়ের এখনো অ্যাওয়েকেনিং হয়নি, তাই সব মিলিয়ে সে জিংউর হেল্পেই শুধুমাত্র কাজ এগোতে পারবে। এরপর জিনহো জিংউকে আরও ফ্যাক্টস দেখায়, যেমন জিংউ নিজের পাওয়ারকে সবার থেকে লুকিয়ে রাখতে চাইতো, আর সে তাকে এই কাজে জিংউকে হেল্প করতে পারবে। জিনহো জিংউকে 19টা রেডের বদলে 30 বিলিয়ন ওয়ান দিতে চায়। এবার জিংউ ভাবে একটা সময় তার লাইফে এমন ছিল যে সেই অফার পেলে লুফে নিত, কিন্তু এখন সে বদলে গেছে, আর সেই একমাত্র ব্যক্তি যে লেভেল আপ করতে পারে, আর এভাবে সে একদিন এস র্যাঙ্কের লেভেলকেও ছাড়িয়ে ফেলবে। তাই সেই তুলনায় 30 বিলিয়ন ওয়ান কিছুই না। আবার অন্যদের সাথে কাজ করার সময় আইডেন্টিটি রিভিল হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। পাশাপাশি তার লেভেলিং হওয়ার ফলে কি কি সাইড ইফেক্ট হবে সেটাও সে জানতো না, তাই সে জিনহোকে না করে দেয়। জিনহো এতে অনেক হার্ট হয়। যাই হোক, এবার আমরা আগের এপিসোডের শেষে দেখা ব্যক্তিকে দেখতে পাই। সে দুইজন সার্ভাইভার অর্থাৎ জিংউ আর জিনহোর ডিটেলস চাচ্ছিল। এখানে আমরা ডংসুকের ছোট ভাই হং ডংসুকে দেখতে পাই। সে এস র্যাঙ্কের হান্টারদের একজন ছিল।
ডংসু তার বড় ভাইয়ের মৃত্যু শোকে অনেক রেগেছিল। সে জিংউ আর জিনহুকে যত দ্রুত সম্ভব মেরে ভাইয়ের জন্য রিভেঞ্জ নিতে চাচ্ছিল। কিন্তু ডংসু তো অন্য দেশে থাকতো, তাই সে আরেক দেশে গিয়ে যদি অন্য কোনো হান্টারকে মারে তবে তাকে আদালতে জবাবদিহি করতে হবে আর তার শাস্তিও হবে। ডংসু তার অ্যাসিস্ট্যান্টকে কাজের শিডিউল বদলাতে বলে, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট জানায় হঠাৎ করেই শিডিউল চেঞ্জ করলে তার গিল্ড বিজনেসের অনেক ক্ষতি হবে। তাই সে তার শিডিউলে জমে থাকা কাজগুলোকে শেষ করার পর জিংউ আর জিনহুকে মারার জন্য যাওয়ার প্ল্যান করে। অপরদিকে জিংউ তার বোনের সাথে মর্নিং এক্সারসাইজ করতে করতে তাকে জিজ্ঞেস করে যে তার কাছে যদি 30 বিলিয়ন ওন থাকে তবে তারা কি করবে। তার বোন বলে যে মায়ের হসপিটালের বিল আর পড়ার খরচ ব্যতীত বাকি টাকা সে জমিয়ে রাখত। এরপর জিংউ তার বোনকে রেখে নিজের ডেইলি কোয়েস্ট পূরণের জন্য দ্রুত সামনে চলে যায়। সে সিস্টেমে খেয়াল করে যে তার টার্গেট ফিল আপ হওয়ার পরও সেখানে কাউন্টডাউন হচ্ছে। তাই জিংউ এবার দেখতে চায় যে সিস্টেম আর কতটুকু অবধি কাউন্ট করতে থাকে। সেজন্য সে আরও এক্সারসাইজ করতে থাকে। এক সময় সে তার ডেইলি কোয়েস্টের ডাবল টার্গেট ফিল আপ করে ফেলে। এতে তার ডেইলি কোয়েস্ট সিক্রেট কোয়েস্টে বদলে যায় আর সে নতুন ধরনের রিওয়ার্ড চয়েস করার সুযোগ পায়। তখন জিংউ সেখান থেকে ব্লেসেড র্যান্ডম লুট বক্স সিলেক্ট করে। এতে সে আরেকটা ডানজিয়নের চাবি পায়। সিস্টেম তাকে বলে এই ডানজিয়নের নাম ডিমন ক্যাসেল আর সেখানকার ডিফিকাল্টি এস র্যাঙ্কের হবে। আর সেই ডানজিয়ন কমপ্লিট করলে সে এলিক্সার অফ লাইফের ইনগ্রিডিয়েন্টস পাবে, যেটার ম্যাজিক দিয়ে সব ধরনের ইলনেসকে কিওর করা যাবে। রাতে সে চিন্তা করে যদি এই এলিক্সার অফ লাইফ দিয়ে সব রোগেরই কিওর করা যায় তবে সে সেটা অর্জন করে তার মায়ের জন্য ইউজ করবে। এরপর সে ডানজিয়নের লোকেশনে যায় আর চাবি ইউজ করে। তখন তার মনে হয় সে যদি এই ডানজিয়নকে জিততে পারে তবে সে জিজু আইল্যান্ডেও হয়তো লড়াই করতে পারবে। সেখানে এস র্যাঙ্কের হান্টাররাও ব্যর্থ হয়েছিল। জিংউ ডানজিয়নের ভেতরে গিয়ে চারিদিকে শুধু আগুন আর আগুনই দেখতে পায়। সেই পরিবেশটা দেখে তার ভেতরে ভেতরে একটু ভয় লাগছিল, কিন্তু সে ভাবে যদি এই ডানজিয়নটা তার ক্যাপাসিটির ঊর্ধ্বের হয় তবে সে টেলিপোর্টেশন স্টোন ইউজ করে সেখান থেকে চলে যাবে আর সে আরো লেভেল আপ করে পুনরায় এখানে আসবে। এবার তার সামনে 3 মাথাওয়ালা একটা বস লেভেলের বিস্ট আসে, যার নাম ছিল হেলস গেট কিপার সার্বেরাস। আর এই সাথে রেড মার্কের ওয়ার্নিংও ছিল। সার্বেরাসকে জিংউ প্রথমে তার উলফ অ্যাসাসিন র্যাঙ্কের পাওয়ার আর স্প্রিন্ট ড্যাশিং এর স্কিল ইউজ করে অ্যাটাক করে, কিন্তু অনেকক্ষণ অ্যাটাক করার পরও সার্বেরাসের স্কিনে সে সামান্য কিছুই স্ক্র্যাচই ফেলতে পেরেছিল। সেজন্য এবার সে তার মার্ডারাস ইন্টেন্ট ইউজ করে, কিন্তু সার্বেরাসের ওপরে সেটার একটুও প্রভাব পড়ে না। এরপর জিংউ তার ড্যাগার দিয়ে সার্বেরাসের মাথায় স্ট্রাইক করে, কিন্তু তাতে স্নেক ভেনমের যে প্যারালাইসিস আর ড্রেনিং এর ইফেক্ট ছিল সেটাও সার্বেরাসের ওপরে কোনো কাজ করে না। উল্টো সার্বেরাস জিংউর ঘাড়ে কামড়ে ধরে আর তার একটা হাত ছিঁড়ে ফেলে। জিংউ এটা দেখে অবাক হয় যে সার্বেরাসের একবার অ্যাটাকে তার প্রায় হাফ হেলথ শেষ হয়ে গেছে। এবার সিস্টেম তাকে বলে সার্বেরাস রেজ নামের একটা স্কিল ইউজ করছে। এতে 3 মিনিটের জন্য সার্বেরাসের সব এবিলিটি 100% বেড়ে যায়। ফলে সার্বেরাস জিংউর ধারণার চেয়েও ফাস্ট স্পিডে তাকে অ্যাটাক করে। এতে জিংউর লাইফ অনেক কমে যায়। তখন সে টোটাল রিকভারি ইউজ করে আর আবার সার্বেরাসের মাথায় অ্যাটাক করে, কিন্তু তার অ্যাটাকের প্রভাব পড়ার আগেই সার্বেরাস তাকে আবার মারাত্মকভাবে মারতে থাকে। ফলে জিংউর এতই ড্যামেজ হয় যে তার হেলথ প্রায় শেষ পর্যায়ে চলে আসে। সিস্টেম জিংউকে বারবার ওয়ার্নিং দিতে থাকে। জিংউ তখন ভাবে যে যদি সে কোনোভাবে সার্বেরাসের 3 মিনিট রেজের টাইমটুকু সার্ভাইভ করতে পারত তারপর সে হয়তো কোনো সুযোগ পেত। সেই সাথে সে এটাও ভাবে যে এই কাজে অনেক রিস্ক হয়ে যাবে। সেই জন্য সে টেলিপোর্টেশন স্টোন ইউজ করতে চায়, কিন্তু সে টেলিপোর্টেশন স্টোন বের করতেই সার্বেরাস আবার অ্যাটাক করে আর জিংউর হাত থেকে স্টোনটা পড়ে যায়। এবার জিংউ কোনো মতে সেখান থেকে পালিয়ে এক কোনায় আশ্রয় নেয় আর ভাবতে থাকে যে সে কিভাবে এই কঠিন অবস্থায় সার্ভাইভ করতে পারবে। এবার সে তার সিস্টেম ইনভেন্টরিতে চেক করে আর সেখানে এক্সক্লুসিভ হিলিং পোর্শন পায়, যেটা দিয়ে তার এইচপি কিছুটা রিস্টোর হবে। তাই সে তার জমানো পয়েন্টস ইউজ করে সেগুলোর কয়েকটা কিনে নেয়, কিন্তু সেগুলো দিয়ে তার অল্প একটু এইচপি রিস্টোর হয়। এতে জিংউ আরও কিছু খুঁজতে থাকে।
তখন সে ইনভেন্টরিতে কাসাকা স্নেক বিস্টের ভেনমটা দেখতে পায়, যেটার সাইড ইফেক্ট থাকলেও সেটা তাকে 20% কম ড্যামেজ করাবে। জিঙুর কাছে আর কোনো উপায় না থাকায় সে সেই ভেনমটাই ট্রাই করে। ভাগ্যক্রমে স্পেল ক্যাস্টার কান্ডিয়ারুর থেকে ব্লেসিংসের ফলে স্নেক ভেনম পয়জনের সাইড ইফেক্টগুলো জিঙুর ওপরে পড়ে না, আর শুধুমাত্র ফিজিক্যাল ড্যামেজ 20% কমে যাওয়ার বেনিফিটটাই কার্যকারী হয়। অপরদিকে সার্বেরাস জিঙুকে খুঁজে ফেলে আর জিঙুকে আবার অ্যাটাক করে। জিঙু আবারও ড্যামেজ হলেও সার্বেরাস রেজের ইফেক্ট শেষ হয়ে যায়। এতে জিঙুর শুরু থেকে করে আসা সকল অ্যাটাকের ইফেক্টগুলো সার্বেরাসের ওপরে পড়তে শুরু করে। এতে জিঙু সুযোগ পেয়ে সার্বেরাসের ওপরে পরপর অনেকগুলো অ্যাটাক করে ফেলে, কিন্তু সার্বেরাসও কম না। এর মাঝে সেও জিঙুকে মারতে থাকে আর দাঁত দিয়ে জিঙুকে কামড়ে ধরে জিঙুর হেলথ অলমোস্ট শেষ করে ফেলে। তবুও জিঙু হার না মেনে সর্বস্ব দিয়ে সার্বেরাসের চোখের ভেতরে বারবার স্ট্রাইক করতে থাকে। এতে সার্বেরাস শেষ হয়ে যায় আর জিঙুর হেলথও রিস্টোর হয়ে যায়। এবার জিঙু আরেকটা চাবি পায় আর এলিক্সার অফ লাইফের ফর্মুলাও পায়, কিন্তু সেটাকে ক্রাফট করতে আরও 3টা আইটেম লাগবে, যেটা এই ডিমন ক্যাসেলের ডানজিয়নের ভেতরেই আরও সামনের দিকে পাওয়া যাবে। জিঙু এবার তার স্ট্যামিনার একটা আইডিয়া পায় আর বুঝতে পারে যে সে যদি এখনই ডিমন ক্যাসেলের আরও ভেতরে যায় তবে নির্ঘাত মারা যাবে। তাই সে আরও স্ট্রং হয়ে সেখানে ব্যাক আসার ডিসিশন নেয়। আর এখানেই এই এপিসোডটির এন্ডিং হয়। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি লাইক না করে থাকলে এখনই লাইক করে দিন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। সেই সাথে আপনাদের এপিসোডটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টে জানান। আর পরবর্তী এপিসোডের লিংক আপনারা এই ভিডিওর শেষে ডিসক্রিপশন বক্সে পিন কমেন্টসে পেয়ে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।